দেখো, অষ্টম শ্রেণীর ছাত্ররা, আজকে আমরা একটা নতুন অধ্যায়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ অধ্যায়টির নাম হচ্ছে তাপ। সপ্তম শ্রেণীতে তোমরা তাপ কি, উষ্ণতা কি, তাপ উষ্ণতার মধ্যে তফাৎ কি, লিনতাপ সম্বন্ধে কিছু ধারণা, এইগুলো তোমরা অলরেডি পড়ে এসেছো। আমরা যেটা আলোচনা করব তাপের যে অংশটুকু, তার মধ্যে প্রথম অংশ হচ্ছে তার অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন বুঝতেই পারছো, অবস্থার কথা থেকেই সহজে আমরা অনুধাবন করতে পারব অবস্থার পরিবর্তন বলতে আমি কি বোঝাচ্ছি। কোন পদার্থে এক ভৌত অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া অবস্থার পরিবর্তন। কি বললাম? কোন পদার্থের একটা ভৌত অবস্থা থেকে অন্য একটা অবস্থায় রূপান্তরিত হওয়া, আমরা বলবো পদার্থের অবস্থানান্তর বা অবস্থান পরিবর্তন। মানে ধরো বরফ কঠিন বরফ, এতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখো কঠিন বরফ গলে গিয়ে তরল পদার্থ মানে জলে রূপান্তরিত হয়েছে। আবার জলে যদি আমি তাপ দিই, সেই জল কি হবে? বাষ্পে পরিণত হবে। তাহলে পদার্থের একটা অবস্থা থেকে আর একটা অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে, এই ঘটনাকে বলবো তার অবস্থার পরিবর্তন। এই অবস্থায় প্রথমে আসবো আমরা গলন বা মেল্টিং। গলন জিনিসটাকে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের গলে তরলে পরিণত হওয়া, তাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়া। একই বলবো গলন। তাপ দিলে কি হবে? কঠিন পদার্থ গলে তরলে পরিণত হবে। এই যে ঘটনা, এতে কি বলছে আমরা? গলন। এর সঙ্গে চলে আসবো গলনাঙ্ক। এর সঙ্গে চলে আসবো গলনের পর গলনাঙ্ক। গলনাঙ্ক গলনাঙ্ক কি? দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হতে শুরু করে এবং সম্পূর্ণ কঠিনটি গলে তরলে রূপান্তরিত না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে। ওই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই চাপে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা গলনাঙ্ক। দেখো, আবার বলছি সমাধান। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং সম্পূর্ণ কঠিনটি তরলে পরিণত না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই চাপে ওই পদার্থে স্বাভাবিক গলনাঙ্ক বা গলনাঙ্ক বলে। যেমন দেখো, বরফের গলনাঙ্ক কত? 0।
তার মানে বরফ 0 ডিগ্রি সি উষ্ণতায় গলতে শুরু করে তরলে পরিণত হয়। এরপর আসবে কঠিনীভবন। কঠিনীভবন যেমন গরম করলাম, তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। কঠিনীভবন মানে কি? তাপ নিষ্কাশন পরিণত। তাপ নিষ্কাশনের ফলে তরল অবস্থা থেকে পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনা। তাপ নিষ্কাশনের ফলে তরল অবস্থা থেকে পদার্থের কঠিনে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলবো কঠিনীভবন। এর সঙ্গে সঙ্গে চলে আসবো হিমাঙ্ক। হিমাঙ্ক জিনিসটা কি? দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় এবং সম্পূর্ণ তরলটি জমে কঠিনে পরিণত না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে। ওই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই চাপে ওই পদার্থে হিমাঙ্ক। যেমন জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সি। তাহলে কি আমরা বুঝে নেব সব পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক আছে? না, তা কিন্তু নেই। সমস্ত পদার্থের কিন্তু নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক হয় না। তাই কাদের হয়? স্থির চাপে বিশুদ্ধ কেলাসাকার পদার্থে, স্থির চাপে বিশুদ্ধ কেলাসাকার পদার্থের নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক রয়েছে। যেমন আমি এই বললাম, বরফের ক্ষেত্রে গলনাঙ্কের মান 0 ডিগ্রি সি, জলের ক্ষেত্রে হিমাঙ্কের মান 0 ডিগ্রি সি। কিন্তু কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলি অকেলাসিত পদার্থ, তাদের কিন্তু কোনো নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই। সেরকম কতগুলো পদার্থের নাম আমরা জেনে নেব যাদের কোনো নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই। যেমন দেখো, চর্বি, মম, পিচ, মাখন, কতগুলো পদার্থের নাম লিখলাম দেখো। চর্বি, পিচ, মাখন, কাঁচ, ঠিক আছে? এদের কিন্তু কোনো নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক কোনো কিছুই নেই। এবার দেখো গলনাঙ্কের উপর নির্ভরতা। গলনাঙ্কের মানে কি কি বিষয়ের উপর গলনাঙ্ক, পদার্থের গলনাঙ্ক নির্ভর করে? গলনাঙ্কের নির্ভরতা। গলনাঙ্কের নির্ভরতা কঠিন পদার্থের গলনাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পদার্থের উপর প্রযুক্ত চাপ, আর একটা হচ্ছে পদার্থটিতে অপদ্রব্যের উপস্থিতি। কি কি বিষয়ের উপর নির্ভর করলাম? এক নম্বর হচ্ছে পদার্থের উপর প্রযুক্ত চাপ, আর 2 নম্বর বললাম পদার্থের মধ্যে অপদ্রব্যের উপস্থিতি। এই দুটি বিষয়ের উপর
কোন কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ভরশীল। কোন কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ভরশীল। তাহলে গলনাঙ্কের উপর এই চাপের প্রভাব কি কি রয়েছে? গলনাঙ্কের উপর চাপের প্রভাব আলোচনা করব। তারপরে আসবো অপদব্যের উপস্থিতির প্রভাব। চাপের প্রভাব দেখি, গলনাঙ্কের উপর চাপের প্রভাব দেখি। দেখো, গলনের সময় যেসব পদার্থের আয়তন বাড়ে, মানে কঠিন থেকে যেমন তরল অবস্থায় আসছে, সেই অবস্থায় যাদের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়, সেটা আমি বললাম গলনের ক্ষেত্রে যেসব পদার্থের আয়তন বাড়ে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে। তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কিভাবে বৃদ্ধি পাবে? যেমন দেখো, তোমরা নিজেরাই জানো, মোম কঠিন অবস্থায় রয়েছে, যখন সেটা গলে তরল অবস্থায় আসবে তোমরা একটু খেয়াল করে দেখবে মোমের ক্ষেত্রে কিন্তু তার আয়তন বৃদ্ধি পেয়েছে। সোনা, রূপা এরাও কিন্তু কঠিন থেকে যখন তরল অবস্থায় আসে তখন কিন্তু এদের আয়তন বাড়ে। দেখো, মোমের ক্ষেত্রে আবার এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বৃদ্ধি পায়, এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বৃদ্ধি পায় মোমের ক্ষেত্রে, তার গলনাঙ্ক 0.04 ডিগ্রি সি বৃদ্ধি পায়। মোমের ক্ষেত্রে যদি বললাম, মোমের ক্ষেত্রে এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক 0.04 ডিগ্রি সি বৃদ্ধি পায়। আবার দেখো, যাদের কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার সময় আয়তনে হ্রাস পায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কিন্তু কমে যায়। তাদের ক্ষেত্রে আবার চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। যেমন দেখো, বরফ, ঢালাই লোহা, পিতল ইত্যাদি পদার্থের ক্ষেত্রে আমরা দেখে থাকবো যখন তারা কঠিন থেকে তরল অবস্থায় আসে তখন তাদের কিন্তু আয়তন হ্রাস পায়। তাই এইসব পদার্থের ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি তার গলনাঙ্ক কিন্তু হ্রাস পায়। দেখা গেছে এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক প্রায় এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক প্রায় 0.00073 ডিগ্রি সি হ্রাস পেয়েছে। দেখো, মোমের ক্ষেত্রে যেমন কঠিন থেকে তরলে আসার সময় আয়তন বৃদ্ধি পাচ্ছিল, সেক্ষেত্রে চাপ যদি এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি করা হয়, মোমের ক্ষেত্রে গলনাঙ্ক বাড়ছে। প্রথমে ছিল 0.04 ডিগ্রি সি। দেখো, একইভাবে বললাম যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরলে আসার সময় আয়তনে হ্রাস পায় তাদের ক্ষেত্রে বললাম চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বললাম, বরফের ক্ষেত্রে যদি আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি করি সেক্ষেত্রে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। কত হ্রাস পায়? 0.0073 ডিগ্রি সি। এত পরিমাণে হ্রাস পেয়ে যাবে। দেখো, গলনাঙ্কের নির্ভরশীলতা বলতে গিয়ে আমরা দুটো জিনিসের উপর ডিপেন্ড করেছিলাম। একটা হচ্ছে চাপের প্রভাব, আর 2 নম্বর বলেছিলাম অপদব্যের উপস্থিতি। তাহলে অপদব্যের উপস্থিতি কিভাবে গলনাঙ্কের উপর নির্ভর করে? কোন বিশুদ্ধ পদার্থের সঙ্গে অন্য কোন পদার্থ যদি মিশে থাকে, যেটাকে আমরা বলছি অপদব্য। কোন বিশুদ্ধ কঠিন পদার্থের মধ্যে অন্য কোন পদার্থ অপদব্য যদি হিসাবে মিশে থাকে তাহলে পদার্থটির গলনাঙ্ক স্বাভাবিক গলনাঙ্কের চেয়ে কমে যায়। পদার্থের গলনাঙ্ক স্বাভাবিক গলনাঙ্কের থেকে কমে যাবে। কি বললাম? অপদব্যের প্রভাবটা ভালোভাবে বুঝতে হবে গলনাঙ্কের উপর। কোন বিশুদ্ধ কঠিন পদার্থের মধ্যে অন্য কোন পদার্থ অপদব্য হিসাবে মিশ্রিত থাকলে পদার্থটির স্বাভাবিক গলনাঙ্ক কিভাবে হ্রাস পাবে।
যেমন তোমরা দেখে থাকবে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সি। কিন্তু বরফের সঙ্গে যদি আমরা খাদ্য লবণ মানে যেটা বাংলায় বলে নুন যদি আমরা মিশিয়ে দিই, বরফের গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সি এর থেকে নিচে নেমে যায়। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখবে পাহাড়ি রাস্তায় শীতকালে কি হয়, বরফ জমে যায়, তখন কি হয়, নুন ছড়িয়ে দেওয়া হয় যাতে ওই বরফকে আমরা গলিয়ে দিতে পারি। অনেক ক্ষেত্রে দেখবে লক্ষ্য করে থাকবে পাহাড়ি রাস্তায় বরফ জমে গেলে লবণ ছড়িয়ে দেওয়া হয়, এই কারণেই কিন্তু ঘটে। নেক্সট আসবো আমরা হিমমিশ্রণ। হিমমিশ্রণ হিমমিশ্রণটা কি? হিমমিশ্রণ এমন এক ধরনের মিশ্রণ, হিমমিশ্রণ হলো এমন এক মিশ্রণ যার উষ্ণতা মিশ্রিত পদার্থগুলির প্রত্যেকের গলনাঙ্কের থেকে কম। কি বললাম? হিমমিশ্র হলো এমন এক মিশ্রণ যার উষ্ণতা মিশ্রিত পদার্থগুলির প্রত্যেকের থেকে কি হবে, কম হবে। মিশ্রিত পদার্থগুলির প্রত্যেকের গলনাঙ্কের থেকে কম হবে। যেমন দেখো 3 ভাগ বরফ, এর সঙ্গে যদি আমরা 1 ভাগ লবণ যোগ করে দিই, দিয়ে দেখো উষ্ণতা সৃষ্টি হয় প্রায় -23 ডিগ্রি সি। কি হয়, 3 ভাগ লবণ তার সঙ্গে 3 ভাগ বরফ তার সঙ্গে যোগ করছি 1 ভাগ লবণ, দিয়ে আমরা কি করতে পারি, -23 ডিগ্রি সি উষ্ণতা সৃষ্টি করতে পারি। এটা হচ্ছে হিমমিশ্রণ। তাহলে বললাম হিমমিশ্রণ হলো এমন এক ধরনের মিশ্রণ যার উষ্ণতা মিশ্রিত পদার্থগুলির প্রত্যেকটির গলনাঙ্কের থেকে কম হবে। প্রত্যেকটির গলনাঙ্কের থেকে কি হবে, কম হবে। এটা হচ্ছে হিমমিশ্রণ। দেখো হিমমিশ্রণে তোমরা ব্যবহার একটু খেয়াল করে লক্ষ্য করে থাকবে, মাছ মাংস সংরক্ষণ করতে আমরা কিন্তু হিমমিশ্রণ ব্যবহার করে থাকি। মাছ মাংস সংরক্ষণ, কুলপি বরফ অনেকে খেয়ে থাকবে, সেই কুলপি বরফ তৈরি করতে, এমনকি আইসক্রিম তৈরি করতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আবার পরীক্ষাগারে কিছু কিছু হিমায়িত রূপে কিন্তু আমরা হিমমিশ্রণে ব্যবহার করে থাকি। তাহলে এই হয়ে গেল হিমমিশ্রণ তার ব্যবহার। এরপর আসবো বাষ্পীভবন। দেখো প্রথম পড়েছিলাম গরম, তারপরে পড়েছিলাম কঠিনীভবন। গরম কি হয়েছিল, তাপ দিয়েছিলাম, কঠিন পদার্থে তরল পদার্থে রূপান্তরিত হয়েছিল। কঠিনীভবন কি হয়েছিল, তাপ নিষ্কাশন করেছিলাম, তরল পদার্থ জমে কঠিন পরিণত হয়েছিল। এরপর দেখো বাষ্পীভবন। বাষ্পীভবন মানে কি, তরল পদার্থে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনা। তরল পদার্থে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলছি আমরা বাষ্পীভবন। বাষ্পীভবন কিন্তু 2 ভাগ হতে পারে, একটা হচ্ছে বাষ্পায়ন, একটা হচ্ছে স্ফুটন। তাহলে কি বললাম, বাষ্পীভবন কিন্তু 2 ভাবে হতে পারে, সাধারণত 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে তার বাষ্পায়ন, আর 2 নম্বর হচ্ছে স্ফুটন। একটা হচ্ছে বাষ্পায়ন আর দ্বিতীয়টি হলো স্ফুটন। বাষ্পায়ন জিনিসটা কি, বাষ্পায়ন হচ্ছে তরলের উপরিপৃষ্ঠ থেকে যে কোনো উষ্ণতায় তরল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। কি বললাম, তরলের উপরিতল থেকে যে কোনো উষ্ণতায়, এই জন্য কোনো পার্টিকুলার উষ্ণতার প্রয়োজন হয় না, যে কোনো উষ্ণতায় তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত
যে বাষ্পায়ন হচ্ছে তরল পদার্থ তার উপরিপৃষ্ঠ থেকে যে কোনো উষ্ণতায় ধীরে ধীরে বাষ্পীভূত হচ্ছে, এই বাষ্পায়নের হার কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। সেই বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমরা একটু দেখে নেব। বাষ্পায়নের হারের নির্ভরশীলতা, হারের নির্ভরশীলতা। তাহলে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 1 নম্বর, তরলের উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল কি কি? ফার্স্ট পয়েন্ট বলবো তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে তার বাষ্পায়ন তত তাড়াতাড়ি ঘটবে, তার বাষ্পায়ন তত তাড়াতাড়ি হয়। দেখবে অনেক ক্ষেত্রে যখন আমরা চা খাই, চায়ের কাপ থেকে দেখবে অনেকে চাটা প্লেটে ঢেলে খায়। এর কারণটা কি? কারণ চায়ের যে কাপ থাকে তার মুখের যে ক্ষেত্রফল সেটা কম, কিন্তু প্লেটের ক্ষেত্রফল থেকে অনেক বেশি হয়। সেই জন্য কি হয়, চাটা ঠান্ডা হয়ে যায়, খুব সহজে ঠান্ডা হয়ে যায়, খেতে আমাদের সুবিধা হয়। এই কারণে কিন্তু হয়, কারণ ক্ষেত্রফলের মধ্যে পেতেন ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বাড়বে। এই মাত্র বললাম তরলের উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল, তরলের উপরিতলের ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়নের হার কি হবে? বাড়বে। 2 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি। 2 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি, কেমন ধরনের তরল হবে তার উপর নির্ভরশীল। বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন হয়, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন হয়। তরলের যদি স্ফুটনাঙ্ক কম হয়, যে সমস্ত তরলের স্ফুটনাঙ্ক কম তাদের ক্ষেত্রে বাষ্পায়ন কিন্তু খুব দ্রুত হয়, তাদের ক্ষেত্রে বাষ্পায়নটা কিন্তু খুব দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে বায়ু চলাচল। 3 নম্বর হচ্ছে বায়ু চলাচল। বায়ু চলাচল মানে কি? যদি তরলের উপরে বায়ু চলাচল করে, তরলের উপরে বায়ু চলাচল বাড়ে, সেক্ষেত্রে বাষ্পায়ন কিন্তু দ্রুত হবে, সেক্ষেত্রে বাষ্পায়ন কিন্তু দ্রুত হবে। তরলের উপরে বায়ু চলাচল বাড়লে বাষ্পায়ন কিন্তু দ্রুত হবে। 4 নম্বর, তরলের উপর চাপ। তরলের উপর চাপ, তরলের উপর চাপ মানে কি? তরলের উপরে যদি বায়ুমণ্ডলের চাপ বাড়ে, তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কিন্তু কমে যাবে। ভালো মনে রাখতে হবে, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কিন্তু কমে যায়। তাহলে এই কতগুলো বিষয়ের উপর তরলের বাষ্পায়ন কিন্তু নির্ভরশীল। দেখো আবার বলছি আরেকবার, পরে শেষ করব, পরের দিন আসবো স্ফুটন। দেখো তরলের যে কোনো উষ্ণতায় তরল পৃষ্ঠ তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হয়, এই ঘটনাকে আমরা বললাম বাষ্পায়ন। এই বাষ্পায়নের হার কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল সেই বিষয়গুলো উল্লেখ করলাম। 1 নম্বর দেখলাম তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার কিন্তু বাড়বে। 2 নম্বর বললাম তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি বলতে গিয়ে বললাম বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন হয়। যদি কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল হয় সেক্ষেত্রে বাষ্পায়ন কিন্তু দ্রুত হবে।
তিন নম্বর বললাম বায়ু চলাচল, তরল পৃষ্ঠের উপর যদি বায়ু চলাচল বাড়ে তাহলে বাষ্পায়নের হার কিন্তু দ্রুত হবে। 4 নম্বর বললাম তরলের উপর চাপ, তরলের উপর যদি চাপ বৃদ্ধি পায় বাষ্পায়নের হার কিন্তু কমে যাবে। এই দুই থাক আজকে, নেক্সট দিন আলোচনা করব।